অনেক আশা করি সবাই ভালো আছো আর কি। মানে ডিলের জন্য সরি, কারণ আমি একটু সিক ছিলাম 2-3 দিন, এই কারণে আর কি ক্লাসগুলো আপলোড দিতে পারি নাই। আজকে থেকে আবার রেগুলার ক্লাস আপলোড হবে। আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির লেকচার 3। অ্যান্ড আজকে আমাদের হচ্ছে আমাদের কতদিন হয়েছিল কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত আইউপ্যাক যে পদ্ধতি এই অনুযায়ী নামকরণ আজকে আমাদের করার কথা। বাকি যেগুলো নামকরণ আছে এগুলো শেষ করে আমরা সমানতা শুরু করব। অ্যান্ড আমরা একটু শুরুর দিকে মানে অর্গানিক কেমিস্ট্রির যেগুলো বোরিং পার্ট এই পার্টগুলো করতেছি। সো সবার কাছে আর কি বিষয়গুলো একটু বোরিং লাগবে, কারণ নামকরণ সমানতা এগুলো থেকে কোশ্চেন কম আসলেও একদম স্কিপ করার মতো না। অ্যান্ড এগুলো তাহলে মানে আর এগুলো যদি না করা হয় পরবর্তীতে হচ্ছে অর্গানিকের যে মানে বিক্রিয়া টিক্রিয়া করার সময়ও অনেক সময় একটু প্রবলেম ফেস করতে হয়। যেমন নামকরণ না জানলে অনেক সময় অর্গানিকের রিয়াকশন করার পর একটা যে তোমার যৌগটা আসছে এটার নাম কেউ মানে লিখতে পারে না। সো এই জিনিসটা আর কি সমস্যা। আর সমানতার থেকে অনেক এমসিকিউ আসে, অনেক সময় সিকিউতে ক্ষতেও দেয়, গতেও চলে আসে, তাই কোনো কিছু স্কিপ করা যাবে না। সো টাইম ওয়েস্ট না করে আমরা আজকে হচ্ছে অ্যাস্টার শুরু করব। অ্যাস্টারের নামকরণ। আচ্ছা, অ্যাস্টারের নামকরণ করার আগে অ্যাস্টার সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। যেমন অ্যাস্টার তৈরি হয় কিভাবে। অ্যাস্টার হচ্ছে অ্যালকোহল এর সাথে যদি জৈব অ্যাসিড বিক্রিয়া করে তাহলে আমাদের অ্যাস্টার উৎপন্ন করে, আর অ্যাস্টারের সাথে পানি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে অ্যাস্টারের উৎপত্তি হচ্ছে অ্যালকোহল আর অ্যাসিডের মিলনে। এখন এটা নামকরণ করার ক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হবে দেখো। আচ্ছা, এখানে যে বিক্রিয়াটা হয় এটা কিভাবে হয়, এখানে অনেকে মানে ভুল করে হচ্ছে যে অ্যালকোহল অ্যালকোহলের ওয়েস্ট নেয় আর এটার এইচ নেয়, কিন্তু না, এইখান থেকে নিতে হবে ওএইচ, অ্যাসিড থেকে ওএইচ যাবে আর অ্যালকোহল থেকে এইচ যাবে, এই দুইটা আলাদা হয়ে পানি উৎপন্ন করবে। তাহলে আগে হচ্ছে পানিটা লিখে নিই। এবার আমরা হচ্ছে বিক্রিয়াটা লিখবো। এখানে একটা কাজ করি, এখানে আমি অ্যালকোহল পার্টটা হচ্ছে লাল কালিতে লিখি আর অ্যাসিড পার্টটা নীল কালিতে লিখি। তাহলে পানি তৈরি করলো, তাহলে এখানে তোমার অ্যালকোহল পার্টের থাকে এটা, আর ওইখান থেকে ওএইচ গেলে সেটা হচ্ছে নীল পার্টটা লিখতে হবে। সরি, এইভাবে। তাহলে এখানে এই দুই কালিতে লেখার কারণটা হচ্ছে যেন সহজে বোঝা যায় কোনটা অ্যালকোহলের পার্ট কোনটা অ্যাসিডের পার্ট। আমাদের পরীক্ষায় যখন এই যে এরকম থাকবে তখন এই যে মাঝখানে ভাগ করে যেটা আরও থাকবে সেটা হচ্ছে আমার অ্যালকোহলের পার্ট, আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমার অ্যাসিডের পার্ট। তাহলে এবার নামকরণটা কিভাবে করব। যেটা আমার অ্যাসিডের পার্ট, যেটা অ্যাসিডের পার্ট এটা জৈব অ্যাসিড থেকে আসে, তাই এটা হচ্ছে ওয়েট। যেটা অ্যাসিডের পার্ট ওটা হচ্ছে ওয়েট, আর যেটা অ্যালকোহল থেকে আসে সেটা হচ্ছে অ্যালকাইল। এটাই ফার্স্টে বসবে, এটাই ফার্স্টে বসবে। তাহলে একটা উদাহরণ করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন CH3 সি ডবল বন্ড ও C2H5। আচ্ছা, এখানে দেখো একটা আরও আছে আর এখানে যে COR, তাহলে এই পার্টটা হচ্ছে অ্যাসিড থেকে আসছে, তাহলে এটা হবে ওয়েট আর এটা হবে হচ্ছে অ্যালকাইল। তাহলে এখানে এটা হচ্ছে একটা হচ্ছে ইথাইল, তাহলে ইথাইলের সাথে অক্সিজেন, তাহলে এটা কি হবে, প্রথমে ইথাইল লিখি, ইথাইল লিখলাম। And এখানে কয়টা কার্বন, দুইটা কার্বন, তাহলে ইথানয়েড। তিনটা কার্বন থাকলে প্রোপানয়েড হতো। খুবই ইজি, অ্যাস্টারের নামকরণটা জাস্ট এই প্রসেসটা মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা অনেক ইম্পর্টেন্ট নামকরণ, কিন্তু নামকরণটা খুবই সোজা। অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেতটা হচ্ছে যে এরকম, আচ্ছা তোমার আর সি
ডবল বন্ড ও যেভাবে, এটাকে অবশ্যই মাঝখান থেকে ভাগ করতে হবে। মাঝখান থেকে ভাগ করে হচ্ছে দেখতে হবে যে দুই পাশে সমান কিনা। যেমন ধরি যে দুই পাশে সমান, মানে এই পাশেও যে অ্যালকাইল গ্রুপ যুক্ত, এই পাশেও সে অ্যালকাইল গ্রুপ যুক্ত, তাহলে সেটা হবে হচ্ছে অ্যালকাইল অ্যানহাইড্রাইড। না, সরি সরি সরি, অ্যালকাইল না, অ্যালকানোইক। অ্যালকানোইল নোইক অ্যানহাইড্রাইড। আচ্ছা, এটা উদাহরণ করলে বিষয়টা ক্লিয়ার হবে। যে সাপোজ আমাদের এরকম আছে, আচ্ছা এখানে যদি মাঝখান থেকে ভাগ করা হয়, মাঝখান থেকে ভাগ করা হলে এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, তাহলে দুই পাশে সমান, তাহলে একটা কার্বন দিলাম সেটা হচ্ছে মিথেন হয়, তাহলে এখানে মিথানোইক হবে, তাহলে মিথানোইক অ্যানহাইড্রেট। এখানে দুই পাশে ইথাইল থাকলে তখন হবে হচ্ছে ইথানোইক অ্যানহাইড্রেট। আচ্ছা, এবার যদি এমন হয় যে উভয় পাশে সমান না, তখন কি করব? আচ্ছা, এটাকে মাঝখানে ভাগ করলাম, এই পাশে দুইটা কার্বন, ওই পাশে তিনটা কার্বন, তাহলে এক পাশে হচ্ছে হচ্ছে আমার ইথানোইক, এক পাশে হচ্ছে প্রোপানোইক। তাহলে কিভাবে লিখবো? এখানে আমাদের হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেটের ইউজ করতে হবে, ই পি এর আগে, ই পি এর আগে, তাই প্রথম ইথানোইক, ইথানোইক, প্রোপানোইক অ্যানহাইড্রাইড। ইথানোইক, প্রোপানোইক অ্যানহাইড্রাইড। আচ্ছা, এটা খুব ইজি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অ্যামিন। অ্যামিনের নামকরণ মানে নিয়মটা জানার আগে আগে হচ্ছে অ্যামিন হচ্ছে অ্যামিনের ডিগ্রিটা জানতে হবে। আচ্ছা, অ্যামিনের ডিগ্রিটা কি? অ্যামিনের ডিগ্রিটা একদম সহজ। অ্যামিনের যে নাইট্রোজেন, নাইট্রোজেন কতটি কার্বনের সাথে যুক্ত? এটা হচ্ছে অ্যামিনের ডিগ্রি। নাইট্রোজেন যদি একটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে ওর 1 ডিগ্রি অ্যামিন, ওইটা দুইটা কার্বনের সাথে 2 ডিগ্রি অ্যামিন, তিনটা কার্বনের সাথে যুক্ত থাকলে সেটা 3 ডিগ্রি অ্যামিন। বাস সিম্পল। এখন 1 ডিগ্রি অ্যামিনের নামকরণ কিভাবে করতে হয়? আচ্ছা, 1 ডিগ্রি অ্যামিন যখন হবে তখন নামকরণটা এভাবে করতে হবে। এখানে দেখো, অ্যামিনের নাইট্রোজেনের সাথে একটা কার্বন সরাসরি যুক্ত, আর দুইটা হাইড্রোজেন। নাইট্রোজেনের যোজনী তিনটা হাফ নাইট্রোজেনের, তার মানে দুইটার সাথে হাইড্রোজেন আছে আর একটার সাথে কার্বন, তাহলে 1 ডিগ্রি অ্যামিন। তো এখানে আমাদের যেটার সাথে হচ্ছে নাইট্রোজেন যুক্ত থাকবে, যে কার্বনটার সাথে, সেটা 1 নম্বর, বাকিগুলো সেখান থেকে নাম্বারিং করতে হবে। তাহলে এখানে কার্বন আছে কোনটা? তিনটা, তাহলে প্রোপিন। এখন 1 নম্বর কার্বনের সাথে হচ্ছে আহ, মানে যে NH2 যুক্ত, তাই এটা হবে হচ্ছে 1 অ্যামিনো। অ্যামিনের হচ্ছে প্রতিস্থাপক নাম হচ্ছে অ্যামিনো, 1 অ্যামিনো প্রোপেন, 1 অ্যামিনো প্রোপেন। এবার যদি 2 ডিগ্রি অ্যামিন হয়, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে যে রুলটা ফলো করতে হবে সেটা হচ্ছে গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপটা হচ্ছে NH, এখানে তো হচ্ছে একটা হাইড্রোজেন থাকবে আর দুইটা হাত, দুইটা কার্বনের সাথে যুক্ত থাকবে, এই কারণে তো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন।
এখন NaS এর সাথে ছোট যে অ্যালকাইল গ্রুপটা থাকবে এটা নিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে। যেমন আমরা উদাহরণ লিখি। আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের হচ্ছে NS মূলকটা এখানে আছে, যেটা হচ্ছে ছোট অ্যালকাইল, এর সাথে আমাদের গ্রুপ তৈরি করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের গ্রুপটা হচ্ছে কোথায়, যে এটা এটা হচ্ছে আমাদের গ্রুপ তৈরি করছে, আর এটা 1 নাম্বার 2 নাম্বার কার্বন। তাহলে এটা কিভাবে লিখতে হবে, 1 নাম্বার কার্বনের সাথে গ্রুপটা যুক্ত, তাহলে 1 নাম্বার কার্বনের নাম্বারিং লিখবো, তারপরে এই গ্রুপটার নাম দেব। গ্রুপটার নাম হচ্ছে এন মিথাইল অ্যামিন। এন মিথাইল অ্যামিন। এখানে একটা কার্বন আছে তাই মিথাইল, এখানে 2টা থাকলে ইথাইল, 3টা থাকলে প্রোপাইল। এরা ব্র্যাকেটটা ক্লোজ করব করে, এই যে এখানে কয়টা কার্বন, 2টা কার্বন, তাহলে ইথেন, হাইপেন দিয়ে ইথেন। একদম সিম্পল। আচ্ছা, এবার 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে গ্রুপ তৈরি করতে হবে, অ্যান্ড গ্রুপটা নাইট্রোজেন প্লাস 2টা আর, কোন 2টার, ছোট 2টা আর, ছোট 2টা অ্যালকাইল গ্রুপের সাথে সে একটা মানে গ্রুপ তৈরি করতে হবে। তাহলে এইভাবে লিখি। আচ্ছা, এখানে আমার ছোট 2টা আর হচ্ছে এটা এটা, তাহলে আমার এটা একটা গ্রুপ তৈরি করবে, 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন। তাহলে প্রথমে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হলে 1 নাম্বার কার্বন নাম্বারিং করব, করে এই মানে এই মূলকটা নাম মানে নাম দিব আমরা। এটার নামটা এভাবে হবে N, তারপর হাইপেন, তারপর ডাই মিথাইল। এখানে যদি এমন হয় যে একটা মিথাইল একটা ইথাইল আছে, তখন আমাদের হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী তখন ইথাইল মিথাইল, N, ইথাইল মিথাইল অ্যামিন। তারপর হাইপেন দিয়ে 2টা কার্বন, তো ইথেন। হ্যাঁ, খুবই সিম্পল অ্যামিনের নামকরণটা। আচ্ছা, এরপর আসে হচ্ছে থায়োল। এটা আসলে পরীক্ষায় খুব কম আসে, শিখে রাখা ভালো। থায়োলের সংকেত হচ্ছে যে SH। এটা এটা মানে এর কার্যকরী মূলক। তাহলে যৌগ বলে এরকম হয় দেখতে। এটা একটা কার্বন, তাই মিথাইল থায়োল, সরি মানে মিথেন থায়োল। তারপর এটা হবে হচ্ছে ইথেন থায়োল। অ্যান্ড যদি এরকম হয়, এটার নামকরণ কি হবে, তাহলে এটা তো থায়োল আমরা জানি, তাহলে আমাদের প্রথমে এটার নামকরণ করতে হবে। এটা যেটার সাথে জোট, 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন 3 নাম্বার 4 নাম্বার। আমরা এইদিকে কেন গেলাম না, এইদিকে গেলে আমাদের মানে মূল শিকড়টা ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা এদিকে নাম্বারিং করছি। তাহলে প্রথমে এটার নাম লিখি, টু মিথাইল, 4টা কার্বন, তাই বিউটেন থায়োল। খুবই সিম্পল। আচ্ছা, এবার সায়ানাইড এবং আইসোসায়ানাইড। এখন এই 2টার মধ্যে অনেক সময় অনেকেরই কনফিউশন বাধে, আশা করি আজকের পর থেকে আর কারো এরকম মানে সমস্যা হবে না। সায়ানাইড এবং আইসোসায়ানাইড আমার যদি এরকম থাকে CN, এটাকে বলা হয় সায়ানাইড, বা নাইট্রাইল। এটার উদাহরণ হচ্ছে এরকম। অ্যান্ড যদি এরকম থাকে, এটাকে বলা হয় আইসোসায়ানাইড, বা আইসোনাইট্রাইল।
এটা নামকরণের দুইটা মেথড আছে, দুইটা মেথডে আজকে আমরা শিখব। যদি এরকম থাকে, এটাকে দুইভাবে নামকরণ করা যায়। কিভাবে? ফার্স্ট অফ অল, যদি আমরা এটাকে সায়ানাইড ধরি, সায়ানাইড ধরলে সায়ানাইডের মধ্যে কার্বনটা আর কি ধরা হয়, যে সায়ানাইড বললে এর মধ্যে একটা কার্বন আছে, তাহলে এটা কি থাকলে একটা কার্বন ছিল, এটা মিথাইল, তাহলে এটা নামকরণটা হবে মিথাইল সায়ানাইড। আচ্ছা, যদি এইটাকে নাইট্রাইল ধরা হয়, নাইট্রাইল ধরা হলে এর মধ্যে কার্বন আসলে ধরা হয় না, তখন কার্বন থাকছে কয়টা? দুইটা কার্বন, তাহলে সেটা হবে হচ্ছে মানে ইথেন নাইট্রাইল। ইথাইল না কিন্তু, ইথেন নাইট্রাইল। এখানে অ্যালকেন, এটা বলবো কি, ইথেন নাইট্রাইল। এটা হচ্ছে দুইটা প্রসেস। আচ্ছা, সায়ানাইডের, আইসোসায়ানাইডের ক্ষেত্র মানে হুবহু সেম। এটা হবে হচ্ছে ইথাইল আইসোসায়ানাইড। আর এটা হবে হচ্ছে, যদি নাইট্রাইল ধরা হয় তাহলে কার্বন তো ধরা হচ্ছে না, তাহলে প্রোপেন আইসোনাইট্রাইল। আচ্ছা, তাহলে এর নামকরণ শেষ। এরপরে আসে হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। এটা নতুন টার্ম, এগুলো মানে খুবই কম আসে পরীক্ষায়, জানার জন্য আর কি। এটা হচ্ছে, এটা মনে রাখার টেকনিক, OH যে কার্বনে যুক্ত, তার পাশের কার্বনে ডাবল বন্ড থাকলে, যেমন আচ্ছা, OH এই কার্বনের সাথে যুক্ত, এর পাশের কার্বন কোনটা? এটা না, এর সাথে ডাবল বন্ড আছে, তাহলে বোঝা গেছে এটা সাইনডেডি। OH এই কার্বনের সাথে যুক্ত, এর পাশের কার্বনে ডাবল বন্ড। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ভিনাইল অ্যালকোহল। ভিনাইল অ্যালকোহল, OH যে কার্বনে যুক্ত, সেই কার্বনের ডাবল বন্ড, তখন দেখতে কেমন হয়? এরকম। OH যে কার্বনে যুক্ত, এই কার্বনের সাথে ডাবল বন্ড, এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। আচ্ছা, এবার আসে অ্যারোমেটিক যৌগের নামকরণ, যেটা আর কি আমরা এখন পড়বো না। যখন আমরা অ্যারোমেটিক পার্টটা শুরু করব, তখন আমরা অ্যারোমেটিক যৌগগুলো যে নামকরণের যে প্রসেস, এটা করব। এটা একটা আলাদা প্রসেস, এখানে অনেক কিছু মুখস্থ করা লাগে, যেটা যখন আমরা অ্যারোমেটিক যৌগ শুরু করব ওর বিক্রিয়া, তার আগে আমরা এই নামকরণটা শেষ করব। আচ্ছা, এবার আসে আমাদের সমানুতা। যাক, অ্যাটলিস্ট আমাদের নামকরণটা শেষ হয়েছে, যেটা সব থেকে বোরিং জিনিস। সমানুতা মোটামুটি ইন্টারেস্টিং লাগে পড়তে। আচ্ছা, সমানুতা জিনিসটা কি? সমানুতা জিনিসটা হচ্ছে, এখানে আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হইতে পারে। আচ্ছা, তাহলে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, বা এর হচ্ছে গঠনটা ভিন্ন হইতে পারে। সমানুতা দুই ধরনের, একটা গাঠনিক সমানুতা, একটা স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতা কেমন? যে যে এ বন বি বন সি বন ডি, এটা একটা হইতে পারে, অথবা এ বন সি বন বি বন ডি। এখানে জাস্ট খালি মানে পজিশনটা এক্সচেঞ্জ করছে। আর স্টেরিও সমানুতা হচ্ছে এরকম, অন্য কারণে লিখি, এখানে যে উল্টায় যাবে, মানে গঠনটা একটু ভিন্ন হবে জাস্ট। মানে এরকম, মানে এর হচ্ছে বিভিন্ন পজিশন উল্টা হয়ে যেতে পারে, তারপর অনেক ধরনের আর কি এখানে মানে ভ্যারিয়েশন আসতে পারে। এটা হচ্ছে স্টেরিও সমানুতা বা 3D সমানুতা। আচ্ছা, যেটা গাঠনিক, এটা 2D সমানুতা, আর যেটা স্টেরিও, এটা 3D সমানুতা।
তাহলে একটু ক্লিয়ার হলো। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস লিখে দিই। গাঠনিক সমানুতাতে আণবিক সংকেতটা একই থাকে অ্যান্ড গাঠনিক সংকেত ভিন্ন থাকে। এখানে আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন। আচ্ছা, এবার স্টেরিও সমানুতাতে কি হয়? আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম, তারপর গাঠনিক সংকেতও সেম। এই যে এবিসিডি এবিসিডি। আচ্ছা, কিন্তু বাট বাট ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন ভিন্ন। আচ্ছা, তাহলে গাঠনিক আর স্টেরিওর দুটার মধ্যে পার্থক্য বুঝলাম। গাঠনিকটা হচ্ছে আণবিক সংকেত সেম বাট যে গঠনের যে সংকেতটা এটা ভিন্ন। আর স্টেরিও হচ্ছে আণবিক সংকেতও সেম, গাঠনিক সংকেতও সেম, বাট যে দিক বিন্যাস এটা তো মনে করো হচ্ছে মানে গাঠনিকটা 2D আর স্টেরিওটা 3D। এই 3D যে দিক বিন্যাসটা 3D যে মানে যেভাবে দেখা যায় আর কি, এটা একটু ভিন্ন হয়ে থাকে। এইরকম ভিন্ন হলে এটা একে অপরের স্টেরিও সমানো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে গাঠনিক সমানুতা শুরু করি। গাঠনিক সমানুতা, গাঠনিক সমানুতা, গাঠনিক সমানুতা মোট হচ্ছে 5 ধরনের। সর্বপ্রথমে আসে শিকল বা চেন সমানুতা। সেকেন্ডে আসে অবস্থান সমানুতা। থার্ডে আসে কার্যকরীমূলক সমানুতা। আচ্ছা, ফোর্থে আসে মেটামারিজম। অ্যান্ড হচ্ছে ফিফথ লাস্ট টটোমারিজম। আচ্ছা, আমরা এক এক করে এইগুলো আর কি আজকে জানবো। প্রথমে আছে শিকল সমানুতা বা চেইন সমানুতা। আচ্ছা, শিকল বা চেইন সমানুতার একটাই মনে করো মানে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শিকলে কার্বন সংখ্যার পার্থক্য। প্রধান শিকলে কার্বন সংখ্যার পার্থক্য, যেমন C5H12, এটা একটা অ্যালকেনের সংকেত। কোন অ্যালকেন? পেন্টেন। পেন্টেনের বিভিন্ন রকম সংকেত হইতে পারে, এই যে এরকম হইতে পারে। চার, সরি ভুল লিখছি এখানে বারবার, এটা বা এইভাবে লেখা যায়। এভাবে লেখা যায়। তুমি এই সবগুলো দেখবে, সবগুলোতে কার্বন সংখ্যা 5 এবং হাইড্রোজেন সংখ্যা 12। তাহলে এটার নাম তো পেন্টেন, এটার নাম 2 মিথাইল বিউটেন। আচ্ছা, থার্ডটার নাম 2,2 ডাইমিথাইল। প্রোপেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কার্বন শিকলে কার্বন সংখ্যার পার্থক্য অনুযায়ী
বিভিন্ন ধরনের সমাণু সম্ভব। এইটাকে মূলত বলা হয় শিকল সমাণু বা চেইন সমাণু। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অবস্থান সমাণুটা। সরি। আচ্ছা, অবস্থান সমাণুটা মূলত কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য, মানে কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন করলে যে সকল সমাণু পাওয়া যায়। যেমন C3H8O, এটা একটা অ্যালকোহলেরও সংকেত, একটা ইথারেরও সংকেত হয়। জাস্ট খালি কার্যকরী মূলকের মানে সরি ইথার না, মানে এটা সরি মানে এটা ওটা তো অন্য সমৃদ্ধ হয়ে গেল। এটাকে হচ্ছে আমরা অবস্থান সমৃদ্ধ বানাবো। তাহলে এটা অ্যালকোহলের সংকেত, তাহলে আমাদের জাস্ট খালি কার্যকরী মূলকটার পজিশন চেঞ্জ করব। তাহলে এই যে একবার ওএস দিলাম 1 নাম্বার কার্বনের সাথে, আর একবার দিলাম হচ্ছে 2 নাম্বার কার্বনের সাথে। এই কারণে এটার দুইটা হচ্ছে নাম পরিবর্তন হয়ে যাবে। এটা হবে হচ্ছে প্রোপান 1 অল, প্রোপানল 1। আর এটা হচ্ছে 2 নাম্বার কার্বনে, তাই প্রোপান 2 অল। হ্যাঁ, এটাই। এখন এখানে একটা নোট মাথায় রাখতে হবে। ইথার, অ্যালডিহাইড ও কিটোন, সরি কিটোন না, কার্বক্সিলিক অ্যাসিড, এই সমানতা দেয় না। এই সমানতা দেয় না। তাহলে অবস্থান সমানতা দেয় না কোন কোন আমার হচ্ছে গ্রুপ, সেটা হচ্ছে ইথার, অ্যালডিহাইড ও কার্বক্সিলিক অ্যাসিড। এরা তিনটা হচ্ছে অবস্থান সমানতা দেয় না। ঠিক আছে। এখন একটা সমস্যা হয়, এই যে শিকল সমানতা আর অবস্থান সমানতা দুইটা অনেক সময় মানুষ মিক্স করে ফেলে। দুটা যেন মিক্স না হয়, এক্ষেত্রে একটা ট্রিক আছে, এটা অনেকে মনে রাখতে পারো, তেমন জরুরি না, তাও দেখাই দিচ্ছি, মানে কোনো কিছু বাদ রাখছে না। সেটা হচ্ছে XY টেকনিক। এটা মানে হচ্ছে এক্স মানে হচ্ছে মূল শিকলে কার্বন সংখ্যা, ওয়াই মানে হচ্ছে কার্বনের শাখা কয়টি। এখন দুইটা যৌগের যদি এক্স ওয়াই সমান হয়, সেটা অবস্থান সমানতা। আর যদি এক্স ওয়াই ভিন্ন হয়, সেটা শিকল সমানতা। এখন একটা উদাহরণ দেখলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা উদাহরণ দেখি আমরা। আচ্ছা, প্রথমে একটা উদাহরণ নিই। CH3 CH2 CH2 CH3, এই পাশে। আচ্ছা, এখানে দেখে বোঝা যাচ্ছে এটা শিকল সমানতা। তাও আমরা সূত্রের মাধ্যমে, এখানে যে এক্স ওয়াই এটা কিন্তু গুণ না, কিন্তু এটা জাস্ট খালি আমরা বসাবো। আচ্ছা, এখানে আমাদের কার্বনের এক্স মানে কি, মূল শিকলে কার্বন সংখ্যা। এখানে মূল শিকলে কার্বন সংখ্যা কয়টা, 4টা, তাহলে 4। ওয়াই কার্বনের শাখা কয়টা, এখানে কার্বনের শাখা নাই, তাহলে 0। এইখানে মূল শিকলে কার্বন কয়টা, 3টা, কার্বনের শাখা কয়টা, একটা, 31। এইটা দুইটা কিন্তু হচ্ছে সমান না, তাহলে অতএব এখানে একটা শিকল সমাণু। এখন যদি দুইটা সমান হয়, তাহলে সেটা অবস্থান সমানুতা। এই দুইটা পরস্পরের শিকল সমাণু। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে শিকল সমানুতা গেল, অবস্থান সমানুতা গেল। এরপরে আসে কার্যকরী মূলক সমানুতা।
আচ্ছা, কার্যকরীমূলক সমানতা বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে এখানে কার্যকরীমূলক ভিন্ন থাকবে। যেমন C3H8O, এটা হচ্ছে মূলত হচ্ছে আমার অ্যালকোহল আর ইথারের সংকেত। এখান থেকে দুইটা আমি মানে দুইটা কার্যকরীমূলক যুক্ত যৌগ পাবো। একটা হচ্ছে আমার অ্যালকোহল আর একটা ইথার। আচ্ছা, তাহলে এটার নাম দিতে পারি আমরা হচ্ছে প্রোপানল, আর এটার নাম হচ্ছে মিথক্সি ইথেন। ইথারের নাম তো করাইছি। দেখো নামকরণ কিন্তু এখনো লাগতেছে করতে। আচ্ছা, আপাতত এটা উদাহরণ জানলে হবে। পরবর্তীতে আমি সমন্বয় শেষ হওয়ার পরে কিছু সাধারণ সংকেত লিখে দিব যেগুলোর আসলে কি কি সমান হওয়া সম্ভব এগুলো থাকবে। আচ্ছা, এরপরে আমাদের আসে মেটামারিজম সমানতা। এটা অনেকে কনফিউজ হয়ে যায়, ট্রাই করবো সব থেকে মানে ইজি ভাবে বোঝানো। সরি, বানান ভুল লিখলাম। আচ্ছা, মেটামারিজম। মেটামারিজম বিষয়টা হচ্ছে সেম সমগোত্র শ্রেণী, সেম সেম সমগোত্র শ্রেণী হইতে হবে। এরপরে দ্বিযোজী, দ্বিযোজী কার্যকরীমূলক। দ্বিযোজী কার্যকরীমূলকের মধ্যে আছে কিটোন, তারপর ইথার, অ্যামিন, মানে 2 ডিগ্রি অ্যামিন, শুধু অ্যামিন না, 2 ডিগ্রি অ্যামিন। তারপর আছে হচ্ছে এটা তো লিখছি যে এস। তারপর আমাদের যে অ্যাসিড মূলক, এগুলো এগুলো মূলত আমাদের মেটামারিজম দেয়। অ্যান্ড এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা। কার্বন সংখ্যার ভিন্নতা। আচ্ছা, একটা উদাহরণ দেখি। এখানে একটা সংকেত লিখলাম, এটা এরকম হতে পারে। এই যে, এটা জাস্ট খালি মানে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পার্থক্য, এইটুকুই, মানে খুব সিম্পল। এখন এখানে একটা নোট খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে। মেটামারিজম ঘটতে মিনিমাম 4টা কার্বন লাগে। 4টা কার্বন লাগে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আশা করি আজকের পর থেকে মেটামারিজম নিয়ে কারোর কোনো মানে কনফিউশন থাকবে না। খুবই ইজি ভাবে আমি বোঝানোর ট্রাই করছি যে সেম সমগোত্র শ্রেণী হবে। এটা ইথার হলে ইথারই, এটা এটা তো অ্যাস্টার হলে অ্যাস্টারই, অ্যামিন হলে অ্যামিনই। মানে এটা সমগোত্র যে শ্রেণী এটা হচ্ছে চেঞ্জ হবে না। জাস্ট খালি হচ্ছে মানে কার্যকরী মূলকের উভয় পাশে যে কার্বনের সংখ্যা এটা জাস্ট খালি পরিবর্তন হবে, এটুকুই। আচ্ছা, এরপরে টোটোমারিজম, এটা আমাদের কাছে ক্লাসে লাস্ট টপিক। আজকের ক্লাসের মাধ্যমে আমরা গাঠনিক সমানতা শেষ করব। এখন আমি প্রথমে বলেছিলাম প্রথম ক্লাসে যে আমরা অর্গানিক আর কি 9টা থেকে 10টা ক্লাসের মধ্যে শেষ করবো আশা করি। মানে দুর্ভাগ্যবশত আর কি সেটা হবে না, কারণ আমি মানে প্রথমে ক্লাসগুলো প্ল্যান করছিলাম একটু বড়, 2 ঘন্টা মানে রেঞ্জের আর কি। পরে দেখলাম যে এত বড় ক্লাস আর কি অনেকে করতে চায় না বা অনেকের এটা হচ্ছে সমস্যা হয়, তাই আমি ঠিক করছি যে ক্লাসগুলো অ্যারাউন্ড 40 মিনিটের হবে।
অ্যান্ড সবাই যেন ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে পারে। ছোট ছোট ক্লাস হইলে এটা আসলে একটা মোটিভেশনের মতো যে একটা ক্লাস শেষ হয়েছে আমার। সো আমি ট্রাই করব যে চলো কমের মধ্যে রাখা যায়, আবার যেন মানে অনেক ক্লাসগুলো অনেক বড় না হয়। আর যেহেতু আমি সব কিছুই পড়াচ্ছি মানে মোটামুটি একাডেমিক প্লাস অ্যাডমিশনে যা যা দরকার সবই মোটামুটি পড়ানো ট্রাই করতেছে। আচ্ছা, টটোমারি যোগ মানে যোগে একটি কার্যকরী মূলক, যোগে একটি কার্যকরী মূলক অন্য কার্যকরী মূলকে কনভার্ট হবে। মানে একটা কার্যকরী মূলক অন্য কার্যকরী মূলকে কনভার্ট হবে। অ্যান্ড এখানে একটা হচ্ছে এটা গতিশীল সমন্বিত, মানে এটা খালি মনে করে এই মূলক থেকে এই মূলক, এই মূলক থেকে আবার এই মূলক, মানে এটা কনভার্ট হইতেই থাকবে। গতিশীল সমন্বিতা একা একাই ঘটে, একা একাই ঘটে। আচ্ছা, সমন্বিত দেখি, এটা উদাহরণ দেখি। যেমন আর সি CH3 ডাবল বন্ড, তারপর এটা সমন্বয়টা হয় হচ্ছে এরকম। এখানে এখানে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে যে ডাবল বন্ডটা ভেঙে এখানে আসে, আর এখান থেকে একটা হাইড্রোজেন যায় অক্সিজেনের কাছে, এভাবে। আবার এখান থেকে এখানে ভাঙে, এখানে কিভাবে ভাঙে, এটা উঠে যায় বন্ডটা এখানে, হাইড্রোজেন আর এখানে ফেরত আসে, এইভাবে। এখন এই টটোমারিজমের একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এখন শিখব। শর্ত: আলফা কার্বনকে sp3 সংজ্ঞায়িত হতে হবে। এখন আমাকে বলবেন যে ভাইয়া আলফা কার্বন কি? আলফা কার্বন হচ্ছে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে। আচ্ছা, আগে শর্ত লিখে নি। শর্ত হচ্ছে আলফা কার্বন sp3 সংজ্ঞায়িত হতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। আচ্ছা, এবার লিখি তাহলে জিনিসটা কি। সাপোজ এরকম একটা যৌগ, এখানে কার্যকরী মূলক এই যে এটা, তাহলে এটার সাথে যে কার্বনটা যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন। এই পাশে আছে, এই পাশে আছে, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে এগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন। এটা এখন রুলস, রুলস হচ্ছে কেউ যদি মানে মনে না রাখতে পারে, সেটা হচ্ছে 1 2 এর মধ্যে ডবল বন্ড ভেঙে দিব, 2 3 এর মধ্যে ডাবল বন্ড দিব। অ্যান্ড একে একটি হাইড্রোজেন দিব। কোন হাইড্রোজেন? আলফা হাইড্রোজেন। আচ্ছা, এটা পরে অনেক অনেক কিছু বুঝে নাই, একটা উদাহরণ করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে 1 2 3 আসলে কি? ধরো যৌগটা হচ্ছে এরকম, এখানে অক্সিজেনের উপর নাম্বারিং করবে 1, অক্সিজেন যে কার্বনের সাথে 2, আর পাশেরটা 3, আলফা কার্বনের 3। এখন এটা যখন হচ্ছে বিক্রিয়া হবে, আমরা কি বলছি যে 1 2 এর মধ্যে ডাবল বন্ড ভেঙে দেবো, 1 আর 2 এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। তাহলে এই ডাবল বন্ড করব কোথায়? 2 আর 3 এর মধ্যে, তাহলে 2 আর 3 এর মধ্যে ডাবল বন্ডটা চলে যাবে। আর একে একটা হাইড্রোজেন দিব, তাহলে কি থাকে? এই যৌগ থাকে। এটাকে দেখো, এটাকে বলা হয় কিটোন, আর এটাকে বলা হয় ইনল। ইনল বলতে হচ্ছে আহ আপনার হচ্ছে অ্যালকিনের জন্য ইন, আর অ্যালকোহলের জন্য অল, ইনল বলা হয়। এন্ড এটার নাম হচ্ছে কিটো ইনল সমাণু, কিটো ইনল সমানুতা, সরি,
কিটো ইনো সমানুতা। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে এখানে ডাবল বন্ড আর হচ্ছে ওএস এই জিনিসটা খুব আনস্টেবল হয়। স্টেবল হয় যেটা ইনোর সমাণুটা সবসময় আনস্টেবল হয়, স্টেবল হয় কিটো সমাণুগুলো। কিটো সমাণুগুলো একটু বেশি স্টেবল হয়ে থাকে, তবে এই ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে যেটা আমরা এখন দেখব। যেমন হচ্ছে এইরকম যৌগ যদি থাকে, এখানে যে কোনো একটা ভাগে আমরা বাম পাশেরটা করি, 1 2 3, তাহলে আমরা কি শিখছি? 1 আর 2 এর মধ্যে ডাবল বন্ড ভাঙবে, 2 আর 3-এর মধ্যে ডাবল বন্ড হবে, আর একটা হাইড্রোজেন এখানে যাবে। এন্ড এইটাতে হয় কি, এখানে এই যে OH আর যে ও, এই এইচ আর ও এর মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয়। এন্ড এই হাইড্রোজেন বন্ডটার জন্য এটা অনেক স্থিতিশীল হয়। এটা স্থিতিশীল হয়। নর্মালি ইনল সমাণুগুলা স্থিতিশীল হয় না, কিটোন সমাণুগুলা স্থিতিশীল হয়, কিন্তু এটার ক্ষেত্রে দেখা যায় যে ইনল সমাণুগুলাই মূলত স্থিতিশীল হয় হাইড্রোজেন বন্ডের জন্য। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এইটুকুই। আজকের ক্লাসে আমরা গাঠনিক সমাণুটা কভার করছি, এন্ড আশা করি সবাই বুঝতে পারছো। আমি অনেক সহজভাবে বোঝানোর ট্রাই করছি, বইয়ে অনেক ধরনের কথা লেখা আছে, আমি একদম শর্টকাটে বুঝাইছি যেটা আসলে পরীক্ষার জন্য যেটুকুই দরকার। আর এখানে অ্যাডমিশনের টুকটাক আমি জিনিসও দেখাই দিতেছি, মানে অ্যাডমিশন থেকে কোশ্চেন আসে, অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন আসে, সো যেগুলো আসে দেখাই দিছি। অ্যান্ড মানে যতটুকু পারছি কভার করার ট্রাই করছি। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা হচ্ছে স্টেরিও সমানুতা করব। নেক্সট ক্লাসে স্টেরিও সমানুতা শেষ হয়ে যাবে, অ্যান্ড পরবর্তী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ অর্গানিক কেমিস্ট্রির যে মেন বিক্রিয়া পার্টগুলো এগুলো শুরু করব। অ্যান্ড বিক্রিয়া পার্টগুলো আমি মানে সব থেকে গোছানো ওইটা পড়ানোর ট্রাই করব যেন সবাই মনে রাখতে পারে, অ্যান্ড সবাই যেন আসলে খুব সুন্দরভাবে বিক্রিয়াগুলো যেন ইউজ করতে পারে পরীক্ষার হলে। সো গুড বাই, দেখা হবে পরের ক্লাসে।